এক গ্রামে শেখর নামে এক লোক বাস করত। শেখরের ছিল দুই বউ, মাধুরী আর মালতী। বাড়ির পাশে শেখরের একটা ভাতের হোটেল ছিল। সেখানে আবার খাবার বিক্রি করে যা দু পয়সা রোজগার হতো তাই দিয়ে তাদের সংসার চলে যেত। কিন্তু হঠাৎ একদিন, কি গো, আজকে এত বেলা হয়ে গেল, তুমি হোটেলে যাবে না? আজকে শরীরটা বড় খারাপ লাগছে। আজকে মনে হয় না হোটেলে যেতে পারবো। হোটেলের সামনে দেখলাম বেশ অনেক লোকের ভিড় জমে আছে। ঠিক সময়ে সবাইকে খাবার দিতে না পারলে তো সবাই ফিরে যাবে। কি করব বলো, তাই বলে অসুস্থ শরীর নিয়ে তো আর কাজে যেতে পারি না। হ্যাঁ, সেটা অবশ্য তুমি ঠিকই বলেছ। আচ্ছা ঠিক আছে, তুমি বিশ্রাম করো, আমি দেখছি কি করা যায়। ছোট বউ মালতীর সঙ্গে মাধুরীর সব সময় ঝামেলা লেগেই থাকতো। প্রতিদিন সকাল বিকাল তাদের ঝগড়া চলতো। কি গো দিদি, তুমি এখনো রান্না বসাওনি? এত বেলা হয়ে গেল, ক্ষুধায় তোমার পেট চোচো করছে। তোর যখন এতই ক্ষুধা পেয়েছে তখন নিজে গিয়ে রান্নাটা বসালেই তো পারিস। তোমার সাহস তো কম না দিদি, তুমি আমাকে রান্না করতে বলো? আমি এই বাড়ির ছোট বউ, আমি রান্না করতে যাব কেন? ও, তুই ছোট বউ বলে সব দিন বুঝি আমি তোকে পায়ের উপর পা তুলে বসে বসে খাওয়াবো? ওটি হচ্ছে না। তাহলে আর কি, তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো। এদিকে ঘরের ভেতর শুয়ে দুই বউয়ের ঝগড়া শুনে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায় শেখর। একসময় সে একা একাই বলতে থাকে, ওদেরকে নিয়ে আমি আর পারছি না। এত করে বোঝালাম যে নিজেদের মধ্যে ঝগড়া করো না, কিন্তু একজনও আমার কথা কানে নিচ্ছে না। অসুস্থ শরীর নিয়েও আমি সারাদিন খেটে মরছি, আর ঘরে ফিরে প্রতিদিন এদের ঝগড়া শুনতে হচ্ছে। এবার এর স্থায়ী একটা কিছু ব্যবস্থা করতেই হবে। এদিকে অনেক বেলা হয়ে গেলেও হোটেল না খোলায় বেশ অনেক লোকের ভিড় জমে গেছে। আরে এটা কি হয়ে গেল বলো তো ভাই? এত বেলা হয়ে গেল অথচ শেখর দাদার হোটেলটা খুলছে না। আমিও তো কিছুই বুঝতে পারছি না গো দাদা, এমনটা তো কখনো করে না। আজকে মনে হচ্ছে আমাদেরকে না খেয়েই বাড়ি যেতে হবে। হ্যাঁ গো দাদা, এত বেলা হয়ে যাওয়ার পরেও যখন হোটেল খুলছে না, তার মানে আজকের খাবার আমাদের কপালে জুটবে না। কি আর করা, চলো সবাই বাড়িতে ফিরে যাই। এখানে শুধু শুধু বসে থেকে কোনো লাভ নেই। সবাই যে যার বাড়িতে ফিরে যায়। এদিকে শেখর তার দুই বউ মাধুরী ও মালতীকে কাছে ডাকে। তোমাদের একসাথে ডাকার একটা কারণ আছে। তোমাদের এই ঝগড়া আমি আর সহ্য করতে পারছি না। এই মাধুরী দিদি তো সব নষ্টের মূল, সব সময় শুধু আমার পায়ে পা দিয়ে ঝগড়া করে। আর একটা মিথ্যে কথা বললে একদম মুখ ভেঙে দেবো মালতী। তোমরা একটু চুপ করবে? তোমাদের এখানে ডাকার কারণ, আমি তোমাদের একটা পরীক্ষা নেব। যে পরীক্ষায় ভালো করবে আমি তাকে আমার সাথে রাখবো, অন্যজনকে চিরতর এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো। বলো কি পরীক্ষা দিতে হবে? এই পরীক্ষায় আমিই ভালো করব আর মাধুরী দিদি দূর হবে। সেটা তো সময় এলেই বোঝা যাবে। আগে বলো তো দেখি কি এমন পরীক্ষা? তোমরা 7 দিন করে আমার হোটেলটা চালাবে। প্রথম 7 দিন মালতী এবং শেষ 7 দিন মাধুরী। যে ভালোভাবে হোটেলটা চালাতে পারবে আমি তাকে এই বাড়িতে রাখবো। এ আর এমন কি কাজ? আমি কাল সকাল থেকেই কাজে লেগে পড়ব। পরদিন সকাল হতেই মালতী হোটেলের কাজে লেগে পড়ে। সে একা হাতে হোটেলের খাবার রান্না করতে থাকে। দূর ছাই, কেন যে পরীক্ষায় রাজি হতে গেলাম? বাড়িতে তো আমি কখনোই রান্না করিনি। এখন এই হোটেলের এতগুলো মানুষের খাবার কিভাবে রান্না করব? কই গো, তাড়াতাড়ি আমাদেরকে খেতে দাও গো, বড্ড ক্ষুধা পেয়েছে। এই তো দিচ্ছি, আর সবাই এক এক করে লাইন দিয়ে বসুন। আজকে শেখর দাদাকে কোথাও দেখতে পাচ্ছি না যে। দাদা কি বাড়িতে নেই? আছে, কিন্তু আজ থেকে 7 দিন এই হোটেল আমিই চালাবো। সবাইকে আমি আমার নিজের হাতে রান্না করে খাওয়াবো। বেশ, এটা তো খুবই ভালো কথা। আমরাও তাহলে নতুন হাতে রান্না খেয়ে দেখি কেমন হয়েছে। মালতী এক এক করে সবার থালায় খাবার তুলে দেয়, কিন্তু ক্ষুধার্ত লোকেরা খাবার মুখে তোলার সাথে সাথে থুথু করে সব খাবার ফেলে দেয়। এটা কি কোনো খাবার? এত জঘন্য স্বাদের খাবার আমি জীবনে কোনোদিন খাইনি। এই চলো সবাই, এই খাবার খেলে আমরা অসুস্থ হয়ে পড়বো। এই হোটেলের এক মুহূর্ত আমরা থাকবো না, যত সব।
এটা কি হলো? এমন করে সবাই খাবার রেখে চলে গেল কেন? আমার রান্না কি সত্যি এতটা খারাপ হয়েছে? এমন হলে আমি 7টা দিন কিভাবে এই হোটেল চালাবো? শেখরের বাড়ির পাশে ছিল মোহন নামে তার এক প্রতিবেশী। মোহন ছিল খুবই ধূর্ত প্রকৃতির মানুষ। শেখরের মতো তারও একটা হোটেল ছিল, কিন্তু সেখানে কোনো লোক খেতে আসতো না। আমি শুনলাম শেখরের ছোট বউ মালতী ওদের হোটেলটা সামলাচ্ছে, আর আজকে তার রান্না খেয়ে গ্রামে সব লোক ছিছি করতে করতে ফিরে এসেছে। এই সুযোগে মালতীকে উল্টো পাল্টা বুদ্ধি দিয়ে হোটেলটা একেবারে পথে বসিয়ে দিতে হবে, তবে যদি আমার দোকানে বেচা বিক্রি বাড়ে। এদিকে গ্রামের সব লোক ধিক্কার দিয়ে মালতীর হোটেল থেকে চলে গেল। মালতী মাথায় হাত দিয়ে বসে আছে। ঠিক এই সময় মোহন এসে মালতীর হোটেলে উপস্থিত হয়। কি গো মালতী, কি হয়েছে? হঠাৎ মাথায় হাত দিয়ে বসে আছো কেন? কি যে করব দাদা, কিছুই বুঝতে পারছি না। হোটেলের খাবার খেয়ে সব মানুষ চলে গেছে, আমাকে যে এখনো 6টা দিন হোটেল চালাতে হবে। তুমি যে এত দুশ্চিন্তা কেন করছো তা তো আমি কিছুই বুঝতে পারছি না। পরবর্তী 7 দিন তো মাধুরী হোটেল দেখবে। তুমি এখন হোটেলের যত ক্ষতি করো না কেন, তার সব দোষ তো গিয়ে ওই মাধুরীর ওপরেই পড়বে। সত্যি তো, তোমার মতো করে আমি তো একবারও ভেবে দেখিনি। তাই তো বলতে এলাম, এই 7 দিন যত পারো হোটেলের টাকা খরচ করে রাখো, তোমার কোনো ভয় নেই। শেষ পর্যন্ত সব দোষ তো এই মাধুরীরই হবে। এরপর এক এক করে কেটে যায় 7টা দিন। মোহনের দেওয়া কুবুদ্ধি মতো মালতী দোকানের প্রচুর টাকা খরচ করে ফেলে। এরপর একদিন মাধুরীর হোটেল নেওয়ার দায়িত্ব এসে পড়ে। মালতী এই 7 দিন হোটেল চালিয়েছে, এবার তোমার ওপর এই দায়িত্ব পড়েছে মাধুরী। কিন্তু মালতী তো এই 7 দিনে হোটেলটাকে একেবারে পথে বসিয়ে দিয়েছে, আমি এখন কি বা করতে পারি? সেসব কথা আমি শুনতে চাই না, আমি কেবল পরীক্ষার ফল দেখতে চাই। পরদিন সকাল থেকেই মাধুরী হোটেলের কাজে লেগে পড়ে। সে বিভিন্ন প্রকারের বুনো শাক নিয়ে আসে, সাথে আনে নদী থেকে ধরা কুঁচো মাছ। বিভিন্ন প্রকারের শাক দিয়ে বড়া তৈরি করা হবে, তার সাথে থাকবে কুচো মাছের বিভিন্ন প্রকারের খাবার। ভালো করে রান্না করতে পারলে এর স্বাদ মানুষের মুখে একেবারে লেগে থাকবে। কি গো দাদা, কি বুঝছো? কি আর বলবো, গন্ধতে তো থাকতেই পারছি না গো। যে খাবারের এত ঘ্রাণ, তা না খেতে কত সুন্দর হবে। এবারে মনে হচ্ছে আমাদেরকে আর ফেরত যেতে হবে না, আমরা প্রাণ ভরে মাধুরী দিদির হাতে সুস্বাদু খাবার খেতে পারবো। আমার রান্না শেষ, সবাই খেতে বসে পড়ুন। আমি এক এক করে সবাইকে খাবার দিচ্ছি। এই 7 দিনে আপনারা আমাদের হোটেলের খাবার খেতে পারেননি, তার ক্ষতিপূরণ হিসেবে আপনাদেরকে খাবারের টাকা দিতে হবে না। যদি খাবার খেয়ে ভালো লাগে তবেই টাকা দেবেন। বেশ ভালো কাজ করেছো কিন্তু দিদি, এবারে একেবারে কবজি ডুবিয়ে খাবো। টাকা নিয়ে ভয় নেই, খাবার পছন্দ হলে তবেই টাকা দেব। বলতে না বলতেই মাধুরী সবার থালায় খাবার দিয়ে যায়, আর সবাই বেশ তৃপ্তি করে খাবার খেতে থাকে। খাবার খাওয়া শেষ করে সবার আনন্দ দেখে কে। ও মাধুরী দিদি, এ কি খাওয়ালে গো! মনে হচ্ছে এই স্বাদ আরো কিছুদিন মুখে লেগে থাকবে। সত্যি আজকের মতো এত সুস্বাদু খাবার আগে কখনো খাইনি, তাই খুশি হয়ে আমি তোমাকে দ্বিগুণ দাম দিয়ে গেলাম। আর হ্যাঁ, আশেপাশের গ্রামের সবার কাছে আমি এই হোটেলের কথা বলবো, যেন সবাই তোমাদের এই হোটেলে খেতে আসে। সবাই বাড়িতে ফিরে যাওয়ার আগে দ্বিগুণ তিনগুণ খাবারের দাম মাধুরীকে দিয়ে গেল। একবেলায় এত টাকা পেয়ে মাধুরী ভীষণ খুশি। যাক, আজকে একবেলাতেই অনেকগুলো টাকা আয় হয়ে গেছে। এমন চলতে থাকলে 7 দিনের ভিতর আমি হোটেলের পরিস্থিতি ঘুরিয়ে ফেলতে পারবো। মনে হচ্ছে মাধুরী বেশ ভালোভাবেই হোটেল চালাচ্ছে, তা না হলে গত 7 দিনে তো হোটেলের সামনে এত হইচই হতো না। এদিকে মাধুরীর দায়িত্বে হোটেলের খাবারে এত বেচা কেনা দেখে মালতীর মনে ভয় হয়। সে তাড়াতাড়ি প্রতিবেশী মোহনের কাছে আসে। সবই তো শুনলেন দাদা, এখন মাধুরী দিদি যদি আমার থেকে ভালো হোটেল চালায় তাহলে তো আমাকে এই বাড়িতে আর থাকা হবে না। হ্যাঁ বেশ, আচ্ছা, বড় এক ফ্যাসাদে পড়ে গেছো দেখছি। তার
বলতে। এখন আর দয়া করে আপনি আমাকে কিছু একটা বুদ্ধি দিয়ে এই বিপদ থেকে উদ্ধার করুন। ঠিক আছে, আমি কি বলছি মন দিয়ে শোনো। মোহন এবার মালতীর কানে কানে কিছু একটা বুদ্ধি দেয়। এরপর এক এক করে কেটে যায় 6টা দিন। 7ম দিন সকালবেলা মাধুরী হোটেলে খুব ভালো ভালো কিছু খাবার জোগাড় করে। সেগুলো হোটেলে রেখে বাড়ির দিকে চলে যায়। ঠিক এই সময় চুপি চুপি হোটেলে ঢুকে পড়ে মালতী। মাধুরী দিদি একটু আগেই বাড়ির দিকে চলে গেছে, এটাই সুযোগ। এবারে আমাকে সাবধানে কাজটা করে ফেলতে হবে। কাজ শেষ, এবার গ্রামের লোক আসবে আর ঠিক তখনই জমবে মজা। দুপুর হতেই হোটেলের সামনে লোকজনের ভিড় জমে যায়। মাধুরী খাবারের হাড়ির দিকে তাকাতেই চমকে ওঠে। খাবারের ভিতর একটা ইঁদুর মরে পড়ে আছে। সর্বনাশ! এই ইঁদুর যদি গ্রামের লোকেরা দেখতে পায় তাহলে তো আমাকে আর এই হোটেলকে আস্ত রাখবে না। হাতে একদম সময় নেই, দ্রুত একটা কিছু করতে হবে। কি হলো দিদি, বড্ড ক্ষুধা পেয়েছে তো, তাড়াতাড়ি খাবার দাও। কি করে খাবার দেবে? ওই খাবারের ভিতরে যে মরা ইঁদুর আছে। তোমরা তো খাবার খাও, একবারও ভালো করে দেখো না। কি বলছো এসব? খাবারের ভিতরে মরা ইঁদুর? হ্যাঁ, মরা ইঁদুর। আর এই ইঁদুরটা আমি রেখেছি। তোমাদের সবাইকে এটা বোঝানোর চেষ্টা করছি যে আগের দিনে রান্না করা খাবার কখনো খাওয়া উচিত নয়। তার ভিতরে এমনই পচা মরা প্রাণী থাকতে পারে। মাধুরী দিদি তো একদম সত্যি কথা বলেছে, এমন করে তো কেউ আমাদের আগে বোঝায়নি। আজকে আমি তোমাদের সামনে বসে রান্না করব। সবাই ধৈর্য ধরে বসে থাকো, আমি কিভাবে রান্না করি সেটা দেখো। আজকে আমার শেষ দিন, তাই আজ সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হবে। মাধুরীর কথার জাদুতে গ্রামের লোকেরা সবাই শান্ত হয়ে গেল। সবাই মনে মনে মাধুরীকে ধন্য ধন্য করতে লাগলো। সত্যি মাধুরী, তুমি আসলে আমার যোগ্য স্ত্রী। একা হাতে তুমি কি সুন্দর করে এত কিছু সামলে নিলে। আর মালতী, দেখলে তো যে সৎ থাকে তাকে কোনোভাবেই হারানো যায় না, তার জয় হবেই হবে। আমার ভুল হয়ে গেছে, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি অন্যের মতো কিছু না দেখে বুঝে হোটেলের এত বড় ক্ষতি করে ফেলেছি। নিজের ভুল নিজেই বুঝতে পারায় শেখর মালতীকে ক্ষমা করে দিল। মালতীও এরপর থেকে নিজেকে শুধরে নিল। দুই বউকে নিয়ে শেখর আবার সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।